এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যেটা প্রশ্ন, ধামাকাদার প্রশ্ন যেটা বলা যেতে পারে, যে 1 বছর হয়ে গেল, আরো একটা 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, ঠিক দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। তাহলে কি আজ রাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? বড় কোনো মিটিং কি হয়ে গেল এর মধ্যে? সেই বিষয়ে এবার বিস্তারিত আপনাদেরকে জানাবো। ঠিক 1 বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপরে বাংলাদেশে অনেক জল বয়ে গেছে পদ্মা নদী দিয়ে। তারপর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ? শেখ হাসিনা কি ফিরছেন? ফিরলে কি তার গ্রহণযোগ্যতা আগের মতোই থাকবে? তাকে কি মেনে নেবেন দেশের মানুষ? আমরা এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দাদা, জানতে চাইবো সব থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে, 1 বছর তো হয়ে গেল, শেখ হাসিনা কি ফিরছেন? মাননীয় প্রধানমন্ত্রী আজকে ফিরবেন কিনা সেটা তো ডেফিনেটলি নো, অ্যান্সার হচ্ছে নো। এই ধরনের কোনো ঘটনা আমার অন্তত পক্ষে জানা নেই। তবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, প্রধানমন্ত্রীর রাজকীয় বেশেই বাংলাদেশে ফিরবেন, এতটুকু আমি বলতে পারি। তবে সুনির্দিষ্টভাবে এর কথা তো নাই, এবং কালকেও কিনা বা 1 সপ্তাহের মধ্যে কিনা সে কথা আমি আপনাকে বলতে পারবো না। তবে আমার ধারণা যে মেরুকরণ হচ্ছে, যে ভেতরে এই এদের যা অবস্থা, অর্থাৎ এই দখলদার বাহিনী, টোকাই বাহিনীদের যা অবস্থা, সেটার ফলশ্রুতিতে আমি পরিষ্কার করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা এবং সেই কাছাকাছি যে সময়টা, সেটা কাছাকাছি এসে পৌঁছেছে। আচ্ছা, এই যে শেখ হাসিনা প্রায় 1টা বছর হয়ে গেল তিনি রয়েছেন বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছেন, তিনি রয়েছেন এই মুহূর্তে ভারতের আশ্রয়ে। তিনি যদি এই মুহূর্তে দেশে ফেরেন, বা এই গত 1টা বছর আগে এই জিনিসটা আপনার কাছ থেকে একটু জানি, যে গত 1টা বছর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ? আমি একটা ব্যাপারে একটু বলবো, সেটা হচ্ছে ভারতের আশ্রয় থেকে আমি এই শব্দটাকে এভাবে বলতে চাই যে ভারতের আতিথেয়তায় রয়েছে। ভারত একটি অতিথি বান্ধব রাষ্ট্র, তাদের আতিথেয়তায় রয়েছে, এবং ডেফিনেটলি এই শব্দটা এইভাবে হলে আমার জন্য সুখকর হয়। বেশ বেশ। তো বাংলাদেশ যেখানে গিয়ে ঠেকেছে সেটা আমার মনে হয় আপনি খুবই ওয়াকিবহাল একজন সাংবাদিক হিসেবে আপনি দেখতে পেয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় গেছে। একটা রাষ্ট্রের যদি 3টা অর্গান হয়ে থাকে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং সেই রাষ্ট্রের প্রশাসন এবং সংসদ তো বাংলাদেশে এখন নাই, আর প্রশাসন এবং আর বিচার ব্যবস্থা, এ দুটোর যে তথৈবচ অবস্থা এবং যে ভয়ঙ্কর অবস্থা, সেটি দেখে বোঝা যেতে পারে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি একেবারে আপনাকে সাম্প্রতিক সময় একটি ঘটনা বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে ভারতে কি ধরনের কথাবার্তা হচ্ছে। কালকে আমি দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটি শক্ত এবং শক্তিশালী বার্তা ছাড়া হয়েছে, যেটা লাস্ট লাইনটা আমাকে বারবার ভাবিয়েছে। সেখানে বলেছে যে ভারত ঠিক সেই ব্যবস্থাই নেবে যেই ব্যবস্থা তার নাগরিকদের জন্য সঠিক। রাশিয়া থেকে তারা তেল কিনবে না কি কিনবে, সেটা ভারত সবচাইতে আগে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ একটা রাষ্ট্রের মেরুদণ্ড কতটা সোজা হলে এইভাবে কথা বলতে পারে। ঠিক অপরদিকে আপনি বাংলাদেশকে দেখেন, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে, যেটা চোরের মতো এটা গোপন রাখতে চেয়েছিল, ভেবেছে এইটা আমরা কখনোই জানতে পারবো না। অথচ ইন্দিরাজি আপনি দেখেন, আমাদেরকে গত 54 বছর ধরে শুনে আসতে হয়েছে যে ভারতের সাথে নাকি আমরা অনেকগুলো গোপন চুক্তি করেছি। আমরা নাকি ভারতের সাথে খালি গোপন চুক্তি করি এবং আমরা নাকি এগুলো দেখাই না। আজকে 1 বছর হয়ে গেল, ভারতের সাথে একটিও গোপন চুক্তি বা সারা পৃথিবীর কারোর সাথে আমরা কোনো গোপন চুক্তি করেছি এটা দেখাতে পারিনি। দেখুন, আজকে সেই গোপন চুক্তির ভেতরে আমি এই মাত্র এগুলো পড়ছিলাম, সেখানে লেখা আছে যে বাংলাদেশ তার দেশের আইন কেমন বানাবে সেই গোপন চুক্তির ভিতরে আইন পর্যন্ত লিখে দিচ্ছে আমেরিকা। বলে দিচ্ছে যে চায়না থেকে ওই পণ্য কেনা যাবে না, এই পণ্য কেনা যাবে না, এই জায়গাতে যাওয়া যাবে না, ওই জায়গাতে যাওয়া যাবে না। বর্ডারে বাংলাদেশ কিভাবে অ্যাক্ট করবে, বাংলাদেশ কিভাবে তার ট্যাক্স নেবে, বাংলাদেশ কিভাবে একজন কর্মকর্তা কিভাবে ইপিজেডে এসে পর্যবেক্ষণ করবে, সেইটা পর্যন্ত বলে দিচ্ছে। অর্থাৎ একজন পর্যবেক্ষক, একজন ইন্সপেক্টর যখন ইপিজেড গুলোতে পরিদর্শন করতে আসবে, সে কোনো ঘোষণা ছাড়াই যাতে আসতে পারে এবং সে যেন যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে, সেইটার প্রভিশন রাখার জন্য মার্কিনীরা নির্দেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের আইন প্রণীত হবে আমেরিকার নির্দেশের মাধ্যমে। গত 1 বছরে বাংলাদেশ তার সার্বভৌমত্ব
এইভাবে বিকিয়ে দিয়েছে। আমি এই প্রশ্নটা দাদা আপনার কাছে রাখতে চাইছিলাম যে শেখ মুজিবের বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ গত 1 বছরে কি সেটা পুরোপুরি আমেরিকার বাংলাদেশ হয়ে গেল? একদম একদম। আমি আপনাকে একটা তাজা খবর দেই, আপনার মনে হয় এই খবরটা ইম্পর্টেন্ট হবে। এটা গত 3 সপ্তাহের ভেতরের খবর। আমেরিকার একজন বিদায়ী সেক্রেটারি আছে, তার নাম হচ্ছে ম্যাথিউ বে। আপনি ইন্টারনেটে সার্চ করলে তাকে পাবেন, ম্যাথিউ BEH, ম্যাথিউ বে। এই ম্যাথিউ বে চলে যাচ্ছে আফগানিস্তানে, আর হয়তোবা অল্প কিছুদিন আছে অন্য একজনের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছে। যার উপরে দায়িত্ব দিচ্ছে আমি তার নামটা এখন বলছি না। একে বলা হয়ে থাকে, এ হচ্ছে এই আমেরিকান এমবাসিতে একজন CIA এর এজেন্ট। বাংলাদেশে উনি কি কাজ করছেন? এই CIA এর এজেন্ট বাংলাদেশে কি কাজ করছেন? CIA এর এজেন্ট, সেখানে সে অন্য একটা রূপে, অর্থাৎ সে ধরেন রাজনৈতিক সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, এই নাম দিয়ে সেইখানে আছে, মূলত সে CIA এর হয়ে কাজ করে। আচ্ছা। এই লোকটি বাংলাদেশের রেজিম চেঞ্জে অতপ্রতভাবে জড়িত ছিল আপনার এই ডোনাল্ড লু এবং পিটার হাসের সাথে। এবং সে গত 2 সপ্তাহ 3 সপ্তাহের ভেতরে বিভিন্ন মানুষকে যে ভয়ঙ্কর সমস্ত কথাবার্তা বলেছে, যে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের শাসন ক্ষমতাতে কে আসবে। আচ্ছা। তারা বিএনপিকে বলছে যে তারেক রহমানকে ছাড়া বিএনপিকে ভাবতে হবে। আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। জামাতে ইসলাম এবং এনসিপির সমন্বয়ে এবং অন্যান্য কয়েকটা সমমনা পার্টির থেকে তারা কয়েকজন এমপি বানিয়ে তারা সরকার চালাবে। কেন চালাবে জানেন? কারণ ভারতের পাশে তারা একটি বেস বানাতে চায়। এই কোয়াডের নিয়ন্ত্রণের কথা বলে ভারতের পাশে তারা একটি সামরিক ঘাঁটি বানাতে চায়। তাদের যদি একটি পুতুল সরকার না থাকে তাহলে সেটা সম্ভব না। আমি যে আপনাকে কথাগুলো বলছি টুকে রাখেন, আমার কথা সত্য না মিথ্যা আপনি কিছুদিনের মধ্যেই টের পাবেন। বাংলাদেশের প্রশাসন এখন চলছে সম্পূর্ণ আমেরিকার প্রেসক্রিপশনে। দেখেন এত প্রভুত্ব করছে, এত কি ভয়ঙ্কর দালালি করছে, এরপরও আমেরিকা বাংলাদেশের উপরে আপনার 20% এক্সট্রা ট্যারিফ দিয়েছে। এর আপনারা জানেন যে বাংলাদেশ এখন যে ট্যারিফটা ছিল এটার আগে 15% ট্যারিফ দিত, ট্যাক্স দিত। মানে এটা বন্ধুত্বের জন্য এক্সট্রা 5%, না এক্সট্রা 20%, তাহলে সবকিছু মিলে 35%। যে কোনো পণ্যে এখন আমরা 35% দিব। তাহলে আপনি বলেন তো সেটা ঢেউ কোথায় এসে লাগবে? বাংলাদেশের মানুষের গায়ে দুর্ভিক্ষের আঁচ লাগতে যাচ্ছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি যে বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হবে, খুব অচিরেই শুরু হবে। এটা কি শুরু হয়নি এখনো অবধি? গৃহযুদ্ধ শুরু হবে বলছেন, গৃহযুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো খবর আসছে যে না, আমি কিন্তু বলেছি যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, আমি আপনার প্রোগ্রামেই বলেছি। কিন্তু আমি যেটা বলেছি যে সোমালিয়া বা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে, সিরিয়াতে, সোমালিয়াতে, ইয়েমেনে যে গৃহযুদ্ধগুলো আমরা দেখেছি, অস্ত্রের সংঘাত, সেই অস্ত্রের সংঘাত হবে।